কি রানী, রথটা দেখলে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অনেক খরচও হয়েছে রথটা বানাতে। সেটাই তো মনে মনে ভাবছিলেন মহারাজ, এত খরচা করতে গেলেন কেন আপনি? না, ভাবলাম এবারেও আড়ম্বর করেই রথযাত্রা করব। সে না হয় বুঝলাম, কিন্তু মনে আছে তো এবারেও সব প্রজারা খাজনা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তার উপর তো আবার ঠাকুরও বানাতে হবে। হাতে বেশি দিন সময়ও নেই মহারাজ। আচ্ছা বলছি, রথযাত্রা যদি আড়ম্বর করে পালন করেন তাহলে সারা গ্রামবাসীকেও খাওয়াতে হবে। ওরে বাবারে, কি খরচ কি খরচ! সেটা রথ বানানোর সময় খেয়াল রাখা উচিত ছিল মহারাজ। হ্যাঁ, আমার আবার খেয়াল? নিজেই নিজের খেয়াল রাখতে পারি না। আমি বুঝি আপনার খেয়াল রাখি না মহারাজ? আহা, তুমি আছো বলেই তো আমি আছি। তুমি আমি এক মন এক প্রাণে বাঁচি। গিন্নি, কি বানাচ্ছ বলো তো? হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বলি উঠেই দেখো না। হ্যাঁ, কি গিন্নি, মনে হচ্ছে আজ পাঁপড় ভাজছো? হ্যাঁ, ভাবলাম খিচুড়ি বসিয়ে দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। আহাহাহাহাহা! গরম গরম খিচুড়ি খেতে কি স্বাদ! গিন্নির হাতের রান্নার আবার প্রশংসা করতেই হচ্ছে আজ। সকাল সকাল প্রশংসা শুনলে কাজে লাগে না মন, মনে হয় বসে থাকে তোমার পাশে সারাক্ষণ। ভালো বলেছো। তোমার গিন্নি হয়ে এইটুকু যদি না বলতে পারি। ঠিকই তো, না হলে ভাত ডাল খাইয়ে কি লাভ হলো? কি বললে তুমি? এই না 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 না, বলছিলাম ভাত ডালে খিচুড়ি হয়। চালে ডালে খিচুড়ি হয়, এখনো শিখলে না? দেখি রথ উপলক্ষে দুদিন ছুটি পাওয়া যায় কিনা। তাহলে তোমায় নিয়ে 2 দিন মায়ের বাড়ি ঘুরে আসবো। আচ্ছা আচ্ছা, দেখি দেখি মহারাজকে গিয়ে বলি। হ্যাঁ, ও মা, জিলিপি! ও বাবা, এই যে দেখছি গুলটে ন্যাপলা পুঁটিয়ে এসেছিস। সেই কখন থেকে ডাকছি তোমায়। নে নে, প্রাণ ভরে জিলিপি খা, পুঁটি গুলটে ন্যাপলা খা খা। কেমন বানিয়েছি বলো বলো বলো। গিন্নি, তুমি হলে সেরার সেরা রাঁধুনি। দেখো না, গ্রামে খুব শিগগির শুরু হবে আমায় নিয়ে ফিসফিসানি। হ্যাঁ, সবাই বলবে গোপালের বউ সেরা রাঁধুনি। আর তুমি মনে মনে বলবে এটা তো আমি কবেই জানি। দিদা, জিলিপিটা যা বানিয়েছো না, উফ! জিলিপিটা পুরো টইটম্বর রসে। তাই তাড়িয়ে তাড়িয়ে খা বসে বসে। বলে, হ্যাঁ গো, এই সামনেই তো রথ গো, নাতি নাতনিদের রথ কিনে দেবে না? হ্যাঁ, আরে হ্যাঁ, দেবো না মানে? নিশ্চয়ই দেবো। আমার ছোট্ট সোনারা সব। আরে সব কটা যেন এক একটা হিরে টুকরো। জাহাপানা, ডাকার জন্যে করুন ক্ষমা, একটু উঠুন বসে। কে কে? ও, তুমি? আগে একটা খবর দিতে হয়েছি হাজির। তা কি এমন খবর শুনি যার জন্য তুমি হাজির হলে এক্ষুনি? জাহাপানা, আর ঠিক 3 দিন বাদে রথযাত্রা উৎসবে বলো বলো, থামলে কেন? আমাদের সব রাঁধুনিরা চাইছে ছুটি। রাঁধুনিরা ছুটি নিলে খাবো কি? দুধ রুটি? তাছাড়া ওই দিন আছেটা কি? তারা ছুটি নিয়ে সব যাবে কৃষ্ণনগরে। শুনলাম সেখানে নাকি রথের উৎসব পালন হবে দারুণ করে। বলো কি উজির? আগে হ্যাঁ নবাব, যাবেন নাকি দেখতে একবার? সেখানে গিয়ে কি হবে? সেখানে গেলে রথ টানা দেখার পাশাপাশি পাঁপড়, জিলিপি আরো নানা মন্ডা মিঠাই খাওয়া যাবে। বেশ, তাহলে রথের দিন হচ্ছি আমরা কৃষ্ণনগরের রাজার অতিথি। এই খবরটা দিয়ে কৃষ্ণচন্দ্রকে পাঠিয়ে দাও চিঠি। বেশ, তাহলে লিখে দেব, রথের দিনে আপনি, আমি আর আমাদের সকল কর্মচারীগণ আশা করছি পাবো রাজা কৃষ্ণচন্দ্রের সাদর সম্ভাষণ।
রাজা পড়বে ফাপড়ে। ঠিক করে আতিথেয়তা না পেলেই করব গোলমাল। কৃষ্ণনগরের পরিস্থিতি হবে টালমাটাল। সুপ্রভাত হে আমার প্রিয় সভাসদেরা। সুপ্রভাত। তারপর সকলের খেয়াল আছে তো? আর 3 দিন বাদে কি? রথযাত্রা। মহারাজ, আমাদের এই বছরে কি রথযাত্রা বড়সড় করে হবে? রাজকোষের যা অবস্থা, এরপরেও তুমি একথা বলো কি করে গোপাল? দেখো গোপাল, আমি এই বছরেও রথযাত্রা মহা সমারোহে পালন করতে চাই। কিন্তু মহারাজ, রাজকোষের তো করুণ হাল। তোমাদেরকেও একটা কথা জানানোর আছে। আমি ইতিমধ্যেই একটা বড়সড় রথ বানিয়ে নিয়েছি। আসলে চমক দেব বলেই এই কথাটা চেপে রেখেছিলাম। আগে ওই বড়সড় করে রথ বানানো, আড়ম্বরে রথযাত্রা পালন করা তো রাজবাড়ির ঐতিহ্য। কিন্তু আমি ভাবছি শুধু ভাবলে তো হবে না গোপাল, এখন কাজও করতে হবে। তোমরা আমাকে বলো তো, পুরো অনুষ্ঠানটা এবারে স্বল্প খরচে ঘটা করে কি করে করা যায়? রথ বানানো হলেও এখনো নিশ্চয়ই ঠাকুর করা বাকি। এবারেও গোটা রাজ্যবাসীদেরও তো খাওয়াতে হবে নাকি? এখন কি করি বলো তো? তোমরাই তো আমার বল ভরসা। দেখছি মহারাজ। আমি দেখছি মহারাজ, উপায় ঠিক বার করবই। মহারাজ, নবাবের চিঠি এসেছে। নবাবের চিঠি? চিঠিটা খোলার আগে আমি ছুটির কথাটা বরং মহারাজকে বলি। এই মন্ত্রী, চিঠিটা পড়ো দেখি। মহারাজ, একটা কথা ছিল। তোমার আবার কি কথা মন্ত্রী? আগে মহারাজ, রথের দিন ছুটি নিতে চাই। একটু গিন্নিকে নিয়ে শাশুড়ি মার কাছে যাব। হ্যাঁ, নবাবের চিঠি এসেছে আর তুমি কিনা রথের দিন ছুটি চাইছো? জ্বালা রে বাবা। এই জ্যোতিষী, নবাবের চিঠি খুব একটা ভালো বার্তা আনেনি। কি সর্বনাশ! পড়ো মন্ত্রী, পড়ো। মহারাজ, চিঠিতে নবাব জানিয়েছেন যে তিনি, উজির আর ওনার প্রাসাদের কর্মচারীরা রথের দিন কৃষ্ণনগরে আসছেন। তার মানে থাকবেন? হ্যাঁ। মহারাজ, আপনার সাথে চাষি ভাইয়েরা দেখা করতে এসেছে। বেশ, পাঠিয়ে দাও। মহারাজ, দেখলাম অনেক বড় রথ হয়েছে, এবারে আমাদেরও একটু দেখুন। মহারাজ, আমরা তো এবারে না খেতে পেয়ে মরে যাব মহারাজ। মহারাজ, জানেনই তো এই কটা মাস না ফসল ফলাতে পেরে আমাদের কি করুণ হাল হয়েছে। সবই বুঝছি, কিন্তু তোমরা খাজনা দাওনি বলেই তো আমারও তো রাজকোষের বাজে অবস্থা। দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না, আমাদের রোজগারের কিছু একটা বন্দোবস্ত করে দিন মহারাজ, তাহলে আমরাও খাজনা দিতে পারবো। তোমরা শান্ত হও আর এখন যাও, মহারাজ দেখছেন কি করা যায়। সকলেই দেখছো তো আমার এখন কি অবস্থা। একে আসছেন নবাব, তার উপরে প্রজাদের দূর করতে হবে দুরবস্থা, ওদিকে ঠাকুর বানাতেও হবে, সব মিলিয়ে নিতে হবে চট জলদি কোনো ব্যবস্থা। বলো মন্ত্রী, বলো গোপাল, কিভাবে কি হবে? আগে মহারাজ, আমায় কিছু থলি মোহর দিয়ে দিন, তাই দিয়ে আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনাকে কথলি মোহর দিয়ে মহারাজ আবার ভাবতে বসুন এই ব্যাপারটা নিয়ে। আমি কাজের কাজ করি, তোমার মতো বাজে কবিতা বলি না। বাজে কবিতা বলতেও লাগে ছন্দ, আপনার তো তাও নেই। অবশ্য আমারও নেই কোনো ধন্দ। দেখুন মহারাজ, আমার সাথে এক পোটর চেনা আছে, সে ঠাকুর গড়ে দেবে। মানে কালকে ভোরেই আমি তাকে ডেকে কথা বলে নিচ্ছি। তারপরে রথ যেহেতু টানা হবেই, সেক্ষেত্রে আপনি রাজ্যের সকলকে বলুন যে যা মুখরোচক খাদ্য বানাতে পারে সেই সবের পসরা নিয়ে আমাদের দ্বারা আয়োজিত খাদ্য মেলায় যাতে চলে আসে। মানে তুমি বলছো আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে খাদ্য মেলার আয়োজন করতে? আজ্ঞে মহারাজ, খাবারের দোকান দিলে ওদেরও আয় হবে, আর আয় হলে রাজকোষ আবার ভরে উঠবে। নবাব, উজির ও তাদের কর্মচারীরাও নানা ধরনের ওই মুখরোচক খাবার খেয়ে খুশি হবেন।
খাদ্য মেলায় পাঁপড়, মিষ্টি, জিলিপি, চপ, সিঙ্গারা। নবাবকে বলবেন, আহা কি খাদ্য মেলার না আয়োজন করেছো তোমরা। মহারাজ মহারাজ আমার কথাটা শুনুন, এসবে কাজ হবে না। আমায় কথলি মোহর দিন, আমি সব করে দেব। মহারাজ, মন্ত্রীমশাইকে বরং আপনি ছুটি দিয়ে দিন। সেই ভালো। আর সব ব্যবস্থা তো তুমিই করছো। হ্যাঁ মহারাজ। মন্ত্রী, রথের দিন তুমি বরং ছুটিটা নিয়েই নাও। আসলে তোমার তো কোনো কাজও নেই। গোপাল গোপাল, ভুলে যেও না যে আমি কিন্তু মন্ত্রী। রাজসভায় সবার সামনে আমায় অপমান করে তুমি ভালো করলে না মোটেও। এই যে এখন বরং আসুন, আমাদের অনেক কাজ পড়ে আছে। তোমায় আমি দেখে নেবো গোপাল। বুঝলে গোপাল, মন্ত্রীমশাই যেভাবে গেলেন তাতে মনে হচ্ছে তোমার পিছু পড়লো বলে। এ আর নতুন কি হে বিজ্ঞানী? কি গো, কি হলো? এ মুখ এত গম্ভীর কেন? ভাবছি মন্ত্রীমশাই না আবার কোনো বাগড়া দেন। এ কেন গো, কি হয়েছে? এবারেও মহারাজ রথযাত্রা মহা সমারোহেই করবেন, বুঝলে? সেই জন্য আমাকেও মন্ত্রীকে বলেছিলেন যে ভেবে এমন একটা উপায় বার করতে যা দিয়ে কম খরচে ঘটা করে রথযাত্রা পালিত হতে পারে। ও, মন্ত্রী মশাই নিশ্চয়ই অসম্ভব কোনো কথা বলেছেন। হ্যাঁ, তাছাড়া আবার কি? শেষে আমিই পরিকল্পনা করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এবারে রথের মেলায় খাদ্য মেলারও আয়োজন হচ্ছে, বুঝলে? তুমি চাইলে আমার হাতের জিলিপি রাজ্যবাসীকে খাওয়াতে পারি, তাই তো? হ্যাঁ। বেশ, তবে তোমায় আমি বলছি, যার স্বভাবই হলো মানুষের পেছনে লাগা, সে কিন্তু সেটাই করবে। সজাগ থাকো। সে তো বটেই, এদিকে আমারও এত কাজ। এত চিন্তা কিসে না? তোমার খুদে সাঙ্গ পাঙ্গরা আছে না। হ্যাঁ, ওদেরকেই বলি বরং। কি ছুটি দিল? হ্যাঁ সে দিয়েছে, তবে ওই বেটা গোপাল ঘোর অপমান করেছে। তুমি এত ছাড়বে না নিশ্চয়। যত বদ বুদ্ধি আছে কাজে লাগাবে। সে আর বলতে। যাও, কলঘর থেকে হাত পা ধুয়ে এসো, তারপর গরম গরম চা খেতে খেতে বরং সব শোনা যাবে। যাও। শোন, বলছি কি, আমার এখন কাজের খুব চাপ, তাই তোরা মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু নজর রাখতো। ওরে বাবা, তার মানে সে আবার কোনো বদমাইশি করবে মনে হচ্ছে। ওই জন্যই তো তোদের নজর রাখতে বলছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি যাচ্ছি। এই সাবধানে যাস বাবারা, সাবধানে যাস। তুমি চিন্তা করো না দিদা, একদম বিড়ালের মতো পা টিপে টিপে যাবো। কি করবে, কিছু ঠিক করলে? হ্যাঁ, গোপালকে ফাঁপড়ে ফেলবো। ওটা তো তোমার রোজকার কাজ। আমি বলছি পরিকল্পনার কথাটা। রথের মাত্র দুদিন বাকি, অথচ বড়সড় রথ তৈরি হয়ে গেলেও ঠাকুর তৈরি হয়নি। গোপাল ভার নিয়েছে, তার চেনা পোটোকে দিয়ে ঠাকুর বানাবে। ও ও ও, বুঝে গেছি। তাহলে পোটো উধাও হয়ে যাবে, তাই তো? এই তো এই তো আমার মুখের কথাটা তুমি বসিয়ে নিলে। তোমার মুখের কথা আমারই কথা, আবার তোমার ব্যথা সেটাও আমারই ব্যথা। খেলা একেবারে জমে যাবে, বুঝলে গিন্নি? একেবারে জমে যাবে। আমি রাজসভায় না গিয়েও বাড়ি বসে কলকাঠি নেড়ে ওদের বিপদে ফেলবো। তাহলে বড়টা ঘটা এলো বলে? হ্যাঁ গিন্নি, কালকেই শিল্পী উধাও হবে। কি বলছিস? পোটোকে উধাও করবে বললো? হ্যাঁ দাদু, নিজের কানে শুনলাম। আচ্ছা, তাহলে তো আমায় এক্ষুনি উল্টো কোনো চালের কথা ভেবে রাখতে হচ্ছে। ওরে ছেলে মেয়েগুলো এত যে খাটলো, ওদের কিছু একটা দেবে না? নিশ্চয়ই দেব গিন্নি, আমার খেয়াল আছে। এই ঝামেলাটা কাটলেই ওদের জন্য রথ নিয়ে আসবো। ও, এই পুটি, তোর বাবা বাড়ি আছে তো? হ্যাঁ আছে গো
গোপাল দাদু। শিগগির একবার ডেকে আনতো। কি ব্যাপার মন্ত্রী মশাই, অনেকদিন পর খোঁজ নিলেন যে? নিশ্চয়ই ওই ভাঁড়টাকে বেকায়দায় ফেলতে হবে। বাজে কাজ ছাড়া তোদের আর মনে পড়ে না রে। আপনি এমনিতে খুব একটা ভালো কাজ বোধহয় করেননি। তাই আমাদের আর ভুলতেও পারেন না মন্ত্রী মশাই। বাজে কথা ছেড়ে কাজের কথাটা শোন। মোহরের থলিটা দিয়ে কাজের কথাটা বললে কানে বেশি করে কথাগুলো ঢুকবে। কি বলবো আর তোদের। কাজের কথা বলুন মন্ত্রী মশাই, কাজের কথা বলুন। শোন, কালকে ভোর থেকে গোপালের বাড়ির আশেপাশে ওঁত পেতে থাকবি। কালকে সকালে ওর বাড়িতে পোটো আসবে, ওর সাথে কথা বলে যেই পোটো বেরোবে ব্যাটাকে গুম করে নিবি। ব্যাস। পোটো কি গোপালের মূর্তি? যত বাজে কথা, যা বললাম তাই করবি। মনে রাখিস, মোহরের থলি দুখানা মুখ দেখে দিইনি। বলো গোপাল দাদা। শোনো, রথযাত্রা উপলক্ষে গ্রামে খাদ্য মেলা হবে। সেই মেলায় তোমাদের গ্রামবাসীদের ভিতরে যে যা মুখরোচক খাবার বানাতে পারো সেই সবের পসরা নিয়ে হাজির হয়ে দোকান দিতে পারো। বাহ, তাহলে তো আমাদেরও 2 পয়সা আয় হবে। হ্যাঁ, এই তোমাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমি এক্ষুনি গিয়ে গ্রামে বলে দিই সবাইকে। কাল সকাল হলেই রাজপেয়াদা এসে এই খবরটা সবাইকে দিয়ে দেবে। তুমি এখন আমার সাথে যাবে, তোমার অন্য একটা কাজ আছে। কি কাজ গোপাল দাদা? শোনো, মহারাজ আমাকে যেহেতু রথযাত্রার সব ব্যবস্থার ভার দিয়েছেন, সেহেতু মন্ত্রীমশাই রেগে গেছেন আর আমায় ফাঁপড়ে ফেলতে চাইছেন। উনি চাইছেন আমি যে পোটোকে দিয়ে ঠাকুর বানাতে চাইছি তাকে গুম করে দিতে। তা আমায় কি করতে হবে গোপাল দাদা? তোমায় একটু কষ্ট করে পোটোর ছদ্মবেশ ধরতে হবে, বুঝলে? আর একটা দিন কটা ঘটা আস্তানায় থাকতে হবে। আচ্ছা, আর এই সুযোগে তুমি আসল পোটোকে দিয়ে ঠাকুর গড়িয়ে নেবে, তাই তো? হ্যাঁ, একদম তাই। তোমায় ছদ্মবেশ যেটা দিচ্ছি তুমি সেটা ধারণ করে কালকে একদম সকাল সকাল আমার বাড়ি চলে আসবে। আর বাড়ি থেকে বেরিয়েই বটা ঘটার হাতে গুম হয়ে যাব, তাই তো? আমি আসছি তাহলে। গিন্নি, আমি একটু আসল পোটোর বাড়ি যাচ্ছি, বুঝলে? হ্যাঁ, তুমি বরং এক্ষুনি যাও। কাল থেকে তো পুরো নাটক শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো আটক নাটক। রে কখন আসবে? কি করে জানবো? আমাকে বলেছে নাকি? এমন কি চুপছিস কেন? তা কি করবো বল? এই মন্ত্রী আর গোপালের ভিতরকার ঠান্ডা যুদ্ধ যে কবে শেষ হবে। যা বলেছিস। উফ, পোড়োটা যে কখন আসবে। এই ওটা ওই দেখ। হ্যাঁ হ্যাঁ, গোপালের বাড়ির সামনেই দাঁড়ালো। তার মানে এই সেই ফটো। চল পটা, বেটাকে গলায় গামছা চাপা দিয়ে ধরি। দূর গাদা, গলায় গামছা চাপা না, মুখে গামছা চাপা দিতে হবে। ও ও হ্যাঁ, তাহলে বেটা বেরোলেই মুখে মাটি চাপা ধরি, ওই গামছা চাপা দিব। হ্যাঁ, ঘটা চল চল, ফটো বেরিয়েছে। জোরসে চল। হিংসা। দেখো ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, কার ওষুধ দেখতে হবে তো। আর কার স্বামী, এটাও একটা কথা। আর একটু সকাল হলেই রাজপ্রাসাদে ছুটতে হবে। তুমি কি হাজি সকলকে এই মন্ত্রী মশাইয়ের বদমাইশিটা বলে দেবে? হ্যাঁ, না, কালকে একদম হাতে নাতে সবাইয়ের সামনে হাতে হাড়ি ভাঙবো। তাহলে তুমি বলছো গোপাল কালকে একদম সঠিক সময়ে ঠাকুর এসে যাবে? গোপালকে দায়িত্ব দেওয়া মানে একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া মহারাজ। আমি তাহলে আসছি, চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা আছে।
কি কৃষ্ণচন্দ্র, টানবে কখন রথ? এসেছি তো অনেকটা পথ। চারিদিকে এত খাবার দেখেই তো খিদে পায়। পেট বলে খাবারকে দেখে। ওরে তুই এবার কাছে আয়। নবাব বাহাদুর, আর মাত্র কিছুক্ষণ, ঠাকুর এসে পড়বে যখন তখন। মহারাজ, ঠাকুর আদৌ আসবে তো? এতক্ষণ তো হয়ে গেল। এ কি মন্ত্রী, তুমি যাওনি? আর এসব কি বাজে কথা বলছো? না মহারাজ, গোপালের এত সুন্দর বন্দোবস্ত একবার নিজের চোখে না দেখে কি চলে যেতে পারি? এই যে মন্ত্রী, কেটেছো নাকি কোনো ফন্দি? আমি খুবই ভালো, বদমাইশি আমার রক্তেই নেই। তাও যে যা পারছে বলছে সেই। দূর দূর কৃষ্ণচন্দ্র, কি অব্যবস্থা তোমার রাজ্যে। আমি চললাম। দাঁড়ান নবাব। ঠাকুর এসে গেছে। কি হলো, এত দেরি কেন? ঠাকুর কি করে এলো? এই বটা ঘটা কই? মহারাজ, এই রাজ্যেরই পোটো অনেক দূরে গিয়ে ঠাকুর বানিয়ে দিয়েছে, তাই সেখান থেকে আনতে দেরি হলো। কেন 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 দূরে কেন যেতে হলো? মহারাজ, দূরে না গেলে আর ঠাকুর আসতো না, কারণ মন্ত্রী মশাই ফন্দি করেছিলেন পোটোকে গুম করে দেওয়া। এ কি কাণ্ড! দাঁড়াও মন্ত্রী, তোমার হচ্ছে, রথটা শুধু টানা হয়ে যাক। পালাই বাবা, পালাই পালাই, না হলে কপালে আছে চরম ধোলাই। পালাই। ধরো মন্ত্রীকে, ধরো, আচ্ছা করে মারো। জয় জগন্নাথ দেবের জয়। জয় বলরাম দেবের জয়। মহারাজ, এবারে চলুন শুরু করি। আসুন নবাব, আসুন। জয় জগন্নাথ দেবের জয়। জয় বলরাম দেবের জয়। এই যে ভাই, এই জায়গাটার নাম কি গো? এটা হলো গিয়ে কৃষ্ণনগর। ও, এটাই তাহলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তা ভাই, ওই রকম করে বললে কেন? ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। তুমি তুমি তোমার কাজে যাও দেখি, আমি আমার কাজে যাই। আমাকে বলতে হবে না, আমি আমার কাজেই যাচ্ছি। আমাদের রাজ্য সম্পর্কে ওই রকম বাঁকা বাঁকা ভাবে কথা বলবেন না একেবারে। বাবা, এই যে দেখি মাসের চেয়ে কঞ্চি দর বেশি। শুনেছি কৃষ্ণনগরের মহারাজ বড্ড বোকা, আর লোকজন বুড়ো বয়সও খোকা। এখানে এখানে বুদ্ধিমান বলতে নাকি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী বুদ্ধিমান আর লোভী। মন্ত্রীকে হাত করতে হবে, তাহলে তাহলে এই রাজ্যটাকে একেবারে লোটা যাবে। এমনিতেই আমার এই দাড়িটা বেশ জবরদস্ত হয়েছে, আর লোকজনকে ফাঁকি দেওয়ায় কোনো সমস্যা হবে না। একটা আস্তানা দেখতে হবে। দেখি আর একটু এগোই, সামনে একটা জঙ্গল দেখছি। যাই, ওইখানেই একটু নিরিবিলিতে ভেগ ধরতে হবে। যাই, এগোই। ঘটা রে, আর পারছি না তো। ঠিক বলেছিস, মন্ত্রীমশাইয়ের সাথে আর থাকা সম্ভব নয়। সব কাজ করি, উপযুক্ত পারিশ্রমিক পাই না। শুধু তাই, গোপালের সাথে যতবার বুদ্ধির লড়াইয়ে গেছে, আমাদের মন্ত্রীমশাই গো হারা হেরে মরেছে, তবু হাল ছাড়বেন না। আমাদের কি দোষ হলো বলতো বটা? মন্ত্রীমশাইয়ের ভয়ে আমাদের ঘর বাড়ি ছেড়ে বনে বনে ঘুরতে হচ্ছে। তাও ভালো, শান্তিতে ঘুমোতে পারবি। এখানে কোনো একটা ভালো জায়গা দেখে কুড়ে ঘর বানিয়ে নেব, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। গোপাল দাদু, ওই দেখো একটা কিরকম পাখি, দেখতে অনেকটা কাকের মতো। ওরে, ওটা কিন্তু কাক নয়, ওটা কোকিল। ও, এই সেই কোকিল, কাকের বাসায় যে ডিম পাড়ে। কাক মা ডিমের তা দিয়ে বাচ্চাকে বড় করে, তারপর বাচ্চা বড় হলেই কাককে ছেড়ে সোজা অন্য গাছের মগডালে চলে যায়। আচ্ছা গোপাল দাদু, এই যে কোকিল বড় হয়ে কাকের বাসা ছেড়ে চলে গেল, এতে কাকের মায়ের কোনো কষ্ট হয় না? হয়তো হয়। ওই দেখো। কিরে বটা ঘটা, এদিকে কোথায় যাচ্ছিস?
আর ভালো লাগছে না কৃষ্ণনগরে। মনে শান্তি নেই, খেয়ে আরাম নেই, ঘুমিয়ে সুখ নেই, একটা বৎখত জীবন চলছে। হ্যাঁ, ভাবছি জীবনটা জঙ্গলের মাঝেই কাটিয়ে দেব। আমাদের মন অবুঝ, চারিদিকে কত সবুজ। বেশ বেশ বেশ, মন ঠান্ডা হওয়ার সাথে সাথে মাথাগুলো যেন ঠান্ডা হয়। আর যাই করো, কারো অনিষ্ট করো না বাবা। না না, আমরা আর কিচ্ছু করব না। মন্ত্রীমশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা বদলাতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। বেশ, সুমতি হলেই ভালো। চলো বাবারা, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ও ঘটা, ওই দেখ, একটা লোক গাছতলায় বসে আছে। চল তো, চল গিয়ে আলাপ করে আসি। ফটাস, ফট ফট ফটাস। চলে আয়, চলে আয়, ঝটপট চলে আয়। বাবা, কে আপনি? আমার নাম হলো গিয়ে ওই ফটফটানন্দ। আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। আপনার জীবনে কি অনেক কষ্ট বাবা? ওরে আমার পাগল ছেলে, আমার নামেও আনন্দ, কাজেও আনন্দ, বুঝলি কত আনন্দ। তাহলে একটু দেখুন না, আমাদের যাতে মনে প্রাণে আনন্দ আসে। তোর আনন্দ তো এই জায়গায়। আনন্দে একেবারে ভেসে যাব। আমার কথা অনুযায়ী চল, বুঝলি, দেখবি তোদের কোথা থেকে কোথায় পৌঁছে দেবো আমি। তার জন্য আমাদের কি করতে হবে? তোদের কিচ্ছুটি করতে হবে না রে, কিচ্ছুটি করতে হবে না। যা করার সব আমি করব। তোদের শুধু একটা ওই সাদা বড়ি দেব, সেই বড়িটা কাঁচা দুধে মিশিয়ে দিবি, তারপর দেখবি ভাগ্যের চাকাটা কিরকম ঘুরে যায়। কি করে? ওরে, ও কি আর যে সে সাদা বড়ি, হ্যাঁ? ওর নাম হলো স্যাকারিন, চিনির থেকেও মিষ্টি। নে নে নে, তোরা দুজনে একটা করে বড়ি খা দেখি। বাবা 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 বাবা, কিন্তু কোনো ক্ষতিকারক নয়। শুনেছি এখানকার মন্ত্রী নাকি ভীষণ ধূর্ত, আর মহারাজ নাকি বোকাশোকা। তা ওই মন্ত্রীর মাথাটা পেয়ে গেলে এই কৃষ্ণনগর থেকে মোটা লাভ করবো, বুঝলি। শোন, এই কাল আমার সাথে ওই মন্ত্রীর দেখা করিয়ে দে, বুঝলি। ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি মন্ত্রীমশাইয়ের কাছে। চল ঘটা, আমরা মন্ত্রীমশাইয়ের কাছেই ফিরে যাই। চল চল। মন্ত্রী মশাই তো এখন রাজসভায়, আমরা ওই রাজবাড়ির বাইরে গাছের তলায় অপেক্ষা করব। চল। মহারাজ, আপনাকে একটা খবর দিই। বটা আর ঘটা দুজনেই কৃষ্ণনগর থেকে চলে যাচ্ছে। বাহ বাহ বাহ, সকালে একটা কাজের খবর দিলে গোপাল। এখান থেকে গেছে, খুব ভালো হয়েছে। ওদের সাথে কথা হলো, যা শুনলাম ওরা ওই কৃষ্ণনগর ছাড়ছে আমাদের মন্ত্রী মশাইয়ের জন্য। ওই যে আমাদের মন্ত্রী মশাই আছেন। কি মন্ত্রী মশাই, আজ তো বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, মানতেই হবে তোমার এলেম আছে। এলেম যে আছে সেটা পৃথিবীর প্রায় সব লোক জানে। বলো গোপাল, বলো আমার দ্বারা কি ঘটেছে। আজ সকালে দেখলাম বটা আর ঘটা দুজনে এই কৃষ্ণনগর ছেড়ে যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছে। ওদের মুখে আপনার খুব প্রশংসা শুনলাম। কি ভালো ভালো কথা বলছিল। ভালো ভালো কথা? হ্যাঁ, বেশ গুছিয়ে ভালো ভালো কথা বলছিল। বলছিল ওই মন্ত্রী মশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। কি এইসব কথা বলেছে? না বললে কি আর আমি বানিয়ে বানিয়ে বললাম? আমার নাতি নাতনিরাও ছিল, তাদের সামনে এইসব কথা শুনতেও খারাপ লাগে। হাজার হোক আপনি এই রাজ্যের মন্ত্রী তো। আহ, কি পরিচয়টাই বানিয়েছো মন্ত্রী। হ্যাঁ, বটা ঘটার মতো একটা 2 পয়সার মানুষও তোমাকে উদ্দেশ্য করে কথা বলে। হায় হায় হায়, নিজেকে পাল্টাও, দেখো সুনাম আনতে পারো কিনা। মন্ত্রী মশাই খুব চিন্তিত তার সুনাম নিয়ে। বটা ঘটা ঘেঁটে দিল শুধু বদনাম দিয়ে। বটা ঘটার হচ্ছে। মন্ত্রীমশাইকে ওই ফটফটানন্দের সঙ্গে দেখা করিয়ে দিলেই আমাদের কাজ শেষ। বুঝলি বটা, আমাদের আর
কৃষ্ণনগর ছাড়া হলো না। দেখ আমাদের এইখানেই উন্নতির যোগ আছে। হ্যাঁ এই সময় হয়ে গেছে, এক্ষুনি মন্ত্রীমশাই বের হবে। দাঁড়া, এই সময় এইখানে থাকা উচিত নয়। গোপালও তো বেরোবে। গোপালকে তখন মন্ত্রীমশাইয়ের সম্পর্কে কত কি বললাম, আবার সেই আমরাই মন্ত্রীমশাইয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কথাটা মন্দ বলিসনি তো। তাহলে কোথায় দাঁড়াবো? চল ওই গাছের আড়ালে যাই, ওইখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো। চল চল। ওই ঘটা, ওই মন্ত্রীমশাই বেরোচ্ছেন। চল চল তাড়াতাড়ি ধরি। তো তোরা এখন এখানে? আপনার জন্য এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেন আমার জন্য? কেন তোরা তো আমার জন্য খারাপ হয়ে যাচ্ছিস। মানে এ আবার কোথা থেকে শুনলেন মন্ত্রীমশাই? শুনেছি আমার জন্য তোদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। এই রে, গোপাল সব বলে দিয়েছে। মন্ত্রীমশাইয়ের মান ভঞ্জন করব কি করে? আড়ালে আবডালে আমার নামে বেশ কথা চলে। বাহ, বেশ খুব ভালো। মন্ত্রীমশাই কি বলতে কি বলে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলেছি। আমরা পায়ে ধরছি। এই বটা মন্ত্রী মশাই, পায়ে ধর। ঠিক বলেছিস, আপনার শ্রীচরণে আমাদের স্থান দিন। আমাদের ফেরাবেন না? এই দুই পায়ের মধ্যিখানে আমাদের একটু জায়গা দিন। ঠিক আছে কি বলতে এসছিস বল। ওই বনের ধারে একটা লোক এসেছে, উনি আপনার সাথে দেখা করতে চান। উনি পুরো বিষয়টা আপনার সাথে কথা বলে বুঝিয়ে দেবেন। উনি আপনার নাম শুনে আপনার সাথে দেখা করতেই এসেছেন। হ্যাঁ ঠিক আছে, চল দেখি কি বলতে চায়। বুঝলাম, এই স্যাকারিন কাঁচা দুধে মিশিয়ে দিলে দুধ মিষ্টি হয়ে যাবে, কিন্তু গরু কোথায় পাবো? আরে বাবা, হাট থেকে গরু কিনে নিন মন্ত্রী মশাই। তারপর শুরু করুন, দেখবেন একেবারে লালে লাল হয়ে যাবে। সব গরু কিনে স্যাকারিন দিয়ে দুধ মিষ্টি করে আমরা কম দামে বেচবো। ভালো দুধ কম দামে পেলে কৃষ্ণনগরের মানুষ আমাদের দুধই কিনবে। হ্যাঁ, আমি কম পয়সায় দুধ দিচ্ছি, এটা একটা দারুণ প্রচার হবে। আমি বলবো এটা সমাজ সেবা। যখন সবাই আপনার সাথে ওই দুধের প্রতিযোগিতায় হেরে যাবে, তখনই আপনি দুধের দামটা বাড়িয়ে দেবেন। বুঝেছি, আর বলতে হবে না। আমাদের কাজ আজ থেকেই শুরু হলো। বটা ঘটা, কাল হাট থেকে গরু আনতে যাব, তোরা দুজন আমার সাথে যাবি কেমন? ব্যাস, শুরু হয়ে গেল আমাদের ব্যবসা। দাও গো ভোলা ময়রা, আমাকে 1 সের দুধ দাও। হ্যাঁ, নাও গোপাল বাবু, নাও। এ তল্লাতে আমার থেকে ভালো দুধ আর পাবে না। তাই জন্যই তো আশা। তোমার দুধটা এত ঘন, মাঝে মাঝে ছানা করি গো। নাতি নাতনিগুলোকে একটু চিনি ছড়িয়ে দিই, ব্যাস ওরা কি আনন্দ করে খায়। হ্যাঁ, গোপাল বউ, আমরাও দুধের ব্যবসা করছি, তারপর মিষ্টির ব্যবসাও করব। আমাদের দুধ এমন মিষ্টি, নতুন করে চিনি আর গুলতে হবে না। খেয়ে দেখো না গোপাল বউ, দেখো। এই ফুটি, আয় 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 আয়। ওরে বাবা, সত্যি তো খুব মিষ্টি। ঠিক ঠাকুরের চরণামৃত, তাই না রে গুলটে? তোর এই দুধের দাম কত? 10 মোহর। আমি মাত্র 5 মোহরে দেব। তাহলে তো কাল থেকে তোমার থেকে আর দুধ নেব না। হ্যাঁ, আপনি আবার কবে গরু কিনলেন? আমি কাল হাট থেকে গরু নিয়ে এসেছি। আপাতত 4টে গরু। আরে ব্যবসার জন্য নয়, সমাজ সেবার জন্য। সবাইকে কম দামে দুধ খাওয়াবার একটা ব্রত নিয়েছি। হ্যাঁ, সে তুমি যা করেছো ঠিক আছে, কিন্তু আমার পেটে লাথি মারলে কেন? আমরা কারো পেটে লাথি মারিনি ফোলা, আমরা সমাজ সেবা করছি। আচ্ছা শোনো গোপাল বউ, কাল বটা ঘটা তোমার বাড়িতে দুধ দিয়ে আসবে, বিনিময় মূল্য মাত্র 5 মোহর। খুব ভালো হয় তাহলে। এই বটা ঘটা কাল সকালে ঠিক সময় চলে আসবে কিন্তু। হ্যাঁ, একদম চিন্তা করো না গোপাল বউ। চল এবার আসি রে ভোলা, কাল থেকে আমি ছানার পায়েস খুব অল্প মূল্যে বিক্রি করব, দরকার লাগলে বলো কিন্তু গোপাল বউ। তাহলে আমি এখন কি করব? মন্ত্রী মশাই এটা ঠিক হচ্ছে না। আমি এবার গোপালকে জানাবো।
আজ মন্ত্রীমশাই সারাক্ষণ শুধু মিটিমিটি হেসেই গেলেন, ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না? মন্ত্রীমশাইয়ের মুখে আছে রহস্যময় হাসি, কি জানি কেন যে হাসেন যায় না বোঝাতা। ঠিক বলেছ সভাকবি, এই হাসিতে খটকা তো আছেই, কারণ মন্ত্রীমশাই তো খুব জটিল, সারা মাথার মধ্যে শুধু পেঁচ আর পেঁচ। আমি খুব বিপদে আছি। কি বিপদ? তোমার মুখ চোখ ওইরকম কেন? আমার ব্যবসা পত্র এবারে লাঠে উঠলো গোপাল দাদা, এবার আমি না খেয়ে মরবো। শান্ত হও, শান্ত হও ভোলা, কি হয়েছে সেটা বলো। আপনি শুধু দুধ বেচে যান, বুঝলেন কি না? আমি আপনাকে স্যাকারিন যোগান দিয়ে যাব। তারপর যখন কৃষ্ণনগরে দুধ বেচার কেউ থাকবে না, তখন দুধের দামটা ঝপ করে বাড়িয়ে দেবেন, বুঝলেন? সমাজ সেবাও হলো, তারপর ব্যবসাও হলো। ঘটা ঘটা, বুঝলি, ইনি খুব মহান ব্যক্তি। আর বুঝনি ওনার থেকে কত কি শেখার আছে। এবার আমরা যাই, রাত হলো তো। এবার আপনারা আসুন আসুন। গরু কিভাবে মিষ্টি দুধ দেয় সেটাও তো ভাববার কথা। আমার বিশ্বাস দুধে কিছু মেশানো হচ্ছে। কি মেশানো হচ্ছে বলে মনে হয় বিজ্ঞানী? চিনির মতো মিষ্টি, কিন্তু চিনির মতো ক্ষতিকর নয়। স্যাকারিন, দেখতে সাদা কিন্তু অসম্ভব মিষ্টি। এতে করে মন্ত্রীমশাইয়ের লাভ কি? তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি। শোনো বিজ্ঞানী, কাল আমি রাজসভায় যাব না, মহারাজকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝলে? মন্ত্রী, তোমার নামে তো জয়ধ্বনি শুনছি। তুমি নাকি সবাইকে অতি কম মূল্যে পুষ্টিকর দুধ খাওয়াচ্ছ। আমি নিজেকে বদলাচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, শুনেও সুখ। কি বলো বিজ্ঞানী? যতক্ষণ না এর মধ্যে কি উদ্দেশ্য আছে আর কি বিধেয় আছে তা জানতে পারছি। আহ, তুমি আর গোপাল না কিছুর মধ্যে ভালো দেখতেই পারো না। আচ্ছা, গোপাল কোথায়? কোথায় যাচ্ছে রে বাবা? এ তো জঙ্গলের শেষ প্রান্তে চলে এলো। আচ্ছা, ওখানে কাকে যেন দেখছি। ফটফটানন্দজি, আমরা এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, এই যে তোদের মোড়ক। আচ্ছা, কেমন চলছে? আর কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরের সবাই আমাদের থেকে দুধ নেবে। আরে আর কিছুদিন পর থেকে তো জলের মতো লাভ আসবে। যেই দেখবি সবার গরু কিনে নেওয়া হয়ে গেছে, ঠিক তখন থেকেই দুধের দাম বাড়িয়ে দিবি। একেই বলে বাণিজ্য। তখন যদি আর আমাদের থেকে দুধ না নেয়? আরে বাবা, মিষ্টি দুধে ওদের মন মজে গেছে রে। তখন ওরা বেশি দামেও দুধ কিনবে। কোথায় গরুগুলো আছে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা মণ্ডপ বাঁধা হয়েছে। আমরা সকালে দুধ দুয়ে স্যাকারিন দিয়ে সব প্রস্তুত করে বিক্রি করতে বেরোবো। শুধু তাই নয়, আমরা প্রত্যেক দিন দুধ কতটা মিষ্টি হচ্ছে সেটা বোঝার জন্যে নিজেরা আগে ওই দুধ খেয়ে যাচাই করি, তারপর লোকজনকে বিক্রি করি। বাহ 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 বাহ, চোখ কান খোলা রাখিস কিন্তু। আমাদের চোখ কান সব খোলা। আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার সমাজ সেবা আমি বার করছি। তার মানে এই ছিল মন্ত্রীর মনে। বললাম না, মন্ত্রীমশাই কখনো সোজা পথে চলে না। মন্ত্রী মশাইকে তো এবার থামাতে হবে। শোনো বিজ্ঞানী, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বটা ঘটা রোজ সকালবেলা ওই মিষ্টি দুধ খাওয়ার আগে নিজেরা সেই দুধ খেয়ে মিষ্টতা যাচাই করে। তাই ওরা খাওয়ার আগে দুধে যদি এমন কিছু মিশিয়ে দেওয়া যায় যাতে ওদের আচ্ছা করে প্যাঁচে ফেলা যায়। আমার কাছে একটা জোলাপ আছে, ওটা যদি দুধের সাথে মিশিয়ে দাও তাহলে একটা মজার ব্যাপার ঘটবে। হ্যাঁ। কি ঘটবে? সবার ইয়ে পাবে, কিন্তু ইয়ে হবে না। হ্যাঁ। বাচ্চারা তো খাবে। তা খাক না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, কাল ভোর রাতে তুমি আর আমি মিলে ওই জোলাপ দুধে মিশিয়ে দেব। ঠিক আছে।
শোনো গিন্নি, কাল বটা ঘটা যে দুধ দিয়ে যাবে সেই দুধ কিন্তু তুমি নিজেও খাবে না আর বাচ্চাদেরও খেতে দেবে না। কেন গো? হ্যাঁ? আর কেন, তোমাদের মিষ্টি দুধ দিয়ে বশ করলো, তোমাদের মাথায় বুদ্ধি হলো না যে গরু কখনো মিষ্টি দুধ দেয়? সত্যি তো, হ্যাঁ? এটা তো ভাবিনি। দুধে কি খারাপ কিছু মেশাচ্ছিল নাকি? হ্যাঁ? না না, ওদের ওইসব ইচ্ছে ছিল না। মন্ত্রীমশাই অন্য কিছু ভাবছিলেন, সব পরে বলবো। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল খুব ভোরে উঠতে হবে। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো? এবার চল হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রীমশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে চোলাপ মেশাই। আমি এইগুলোতে মেশাচ্ছি, তুমি ওইগুলোতে মেশাও। এরপর তুমি আমি গিয়ে মহারাজকে নিয়ে আসবো, পুরো বিষয়টা জানাতে হবে। এইবার দুধের দাম বাড়াতে হবে। অনেক দিন ধরে আমরা সমাজ সেবা করেছি, আমি এখন কপর্দক শূন্য। ওই যে ভোলা দাঁড়িয়ে আছে। ভোলা, তোর গরুগুলো আমাকে দিয়ে দে, তোকে কিছু মোহর দিয়ে দেবো। না 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 না, আমার গরু আমার কাছেই থাকবে। আমি না খেয়ে মরলে আমার গরুও না খেয়েই মরবে। ভালো কথা বললে লোকে শোনে না, কি আর করা যাবে? তোকে দেখে খুব কষ্ট হচ্ছে রে, কি আর করা যাবে বল? না না, আমাকে মহারাজের কাছে যেতেই হবে। আমি এক্ষুনি যাব। মহারাজ, আমি আর বিজ্ঞানী নিজের চোখে দেখে তবে আপনাকে বলতে এসেছি মহারাজ। তোমরা কি কি দেখলে সেটা আমাকে বলো শুনি। মহারাজ, আমরা দুজনে দেখি। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো? এবার চল হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রীমশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে চোলাপ মেশাই। ছি 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 ছি, আমার মন্ত্রীর মন এত ছোট। তুমি যাও, আমি সেনাপতিকে ওই ভণ্ডকে গ্রেপ্তারের আদেশ করে তোমাদের কাছে যাচ্ছি। আমাদের রাজ্য হস্তগত করতে চাও? এবার ভালোয় ভালোয় দোষ স্বীকার করো, নইলে মহারাজ কিন্তু তোমাকে ফাঁসি দেবে, এই বলে রাখলাম। না 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 না, স্বীকার করছি, স্বীকার করছি, আমি অন্যায় করেছি। চলো এবার কারাগারে, চলো। ঘটায় তোতে আমাতে একটু দুধ ফুটিয়ে খাই। হ্যাঁ চল, একটু খাই। তাছাড়া দুধ কতটা মিষ্টি হয়েছে সেটাও তো যাচাই করতে হবে। কিরে, কি করছিস? একটু দুধ খেতে ইচ্ছে করছে, খাবো। ঠিক আছে, খা, আমাকে একটু দিস। ঠিক আছে মন্ত্রীমশাই, একটু ফুটিয়ে আনছি। মহারাজ, মহারাজ, আপনার সাথে আমার কথা ছিল। আর তুমি কি কথা বলবে? পথে চলতে চলতে বলো। আমরা এখন বটা ঘটার ঘরে যাব। মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের মতো ব্যবসায়ীদের পেটে লাথি মারছে। আমি ওদের হাতে নাতে ধরতে যাচ্ছি। চলো, ওখানে দেখাও হবে আর কথাও হবে। এই, এটা কিরকম হচ্ছে? আমারও হচ্ছে, কি আশ্চর্য। আমি একটু প্রথমে আমি যাই। পরিষ্কার হবে না, ওই রকম ভাবেই চলবে। গোপাল কাল বটা ঘটার পেছনে গিয়ে সব কথা শুনেছি। আমি সেপাই পাঠিয়ে ওকে কারাগারে নিয়ে নিচ্ছি। এবার তোমাকে কারাগারে নেব। ভাগ্যিস গোপাল আমায় বলেছিল। নাও ভোলা, কাল থেকে তোমরা তোমাদের ব্যবসা শুরু করে দাও। জয় মহারাজের জয়। না না না, জয় গোপালের বলো, জয় গোপালের জয়। জয় গোপালের। মনে বড় সাধ ছিল, ঠাকুরই সব মিটিয়ে দিল। তিনি যা দিয়েছেন খুশি তাতেই, তিনি তো রেখেছেন দুধে ভাতেই। বলি খুব যে ফুর্তি দেখছি, ফুর্তির প্রাণ ভূষণ্ডির মাঠ। হ্যাঁ, কি বলছো গিন্নি? ভূষুণ্ডির মাঠে ফুর্তি? এ কি আজব কথা বললে? হ্যাঁ, ভূষুণ্ডির মাঠে তো শুনেছি ওই ভূত পেতনি দৈত্যি দামও থাকে। আসলে হবে ফুর্তির প্রাণ গড়ের মাঠ।
অনেকটা আমার এই ট্যাঁকের মতো, বুঝলে? মাসের শেষ হলেই ফাঁকা। এ তোমার ট্যাগ বেতন পাওয়ার প্রথম দিন থেকে ফাঁকা থাকে, হ্যাঁ? ও আর নতুন কি? ভাগ্যে আমি ছিলাম তাই এ যাত্রায় বেঁচে গেলে, না হলে ভেসে যেত। কিপটে কোথাকার, আমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। এই আমাকে কিপটে বলবে না, বুঝলে? কিপটে আমি নই, আমি হলাম গিয়ে ওই সংযমী, বুঝলে? সংযমী? আমার হাড় মাস কালি করে দিলে তোমার সংযমটা শুধু আমার কাছে, হ্যাঁ? আমি কিছু চাইলেই তোমার সংযমটা একটু বেড়ে ওঠে। হ্যাঁ, এই তুমি কিন্তু পায়ের উপর পা তুলে ঝগড়া করছো কিন্তু। আমি রাজসভা থেকে সবে ফিরেছি, খিদে পেয়েছে, কোথায় খাবার মুখের কাছে ধরে বলবে আহা কত খেটে এলে, এই নাও তোমার মুখে খাবার তুলে দিই। খেটে এলে নুনি, তা কি খেটে এলে শুনি? ওই তো রাজসভায় গিয়ে খালি বক বক আর বক বক, মুখে মারিতং জগতং। কোথায় তাড়াতাড়ি ফিরে এলাম, একটু গল্প করব, তা না শুরু করে দিয়েছে একবার। ফিরে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছো। একদিকে তুমি আর একদিকে মন্ত্রী মশাই কি দিল খোলা। কাল বাজারে দেখলাম নিজের বউকে নিয়ে শাকরার দোকানে গিয়ে কত হাসি মুখে বউকে সোনার হার কিনে দিচ্ছে। ও এই ব্যাপার, হ্যাঁ? মন্ত্রী মশাই আমার থেকে বেতন বেশি পান, আর তাছাড়া আমি মন্ত্রী মশাইয়ের মতো অসৎ হতে পারবো না। তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, তা কথাটা তোমার এই কুলোর মতো কানে ঢুকছে না? কি বললে? আমার কুলোর মতো কান? আবার বলো দেখি। কি আবার বলবো? ওই তোমার কান কুলোর মতো কিনা? হ্যাঁ হ্যাঁ, একবার নয় 100 বার বলবো। এত বড় কথা? ঠিক আছে, এই রইলো তোমার সংসার, আমি চললুম। যাবে আর কোথায়? ঘুরে ফিরে সে আমার কাছেই তো ফিরবে। তা যাও ঘুরে এসো। আমি ঘুরতে যাচ্ছি না। আমি সংসার ত্যাগ করে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাচ্ছি মানে চলেই যাচ্ছি, আর ফিরবো না। ঠিক আছে যাও। যাবে আর কোথায়? মা আর ভাইয়ের ওখানে যাবে, দেখবো কদিন বসিয়ে খাওয়ায়। এই দেখ দিদা কোথায় যাচ্ছে? যাচ্ছে তো বুঝলাম, কিন্তু এত জোরে জোরে হাঁটছে কেন? চল দেখি, দিদাকে জিজ্ঞেস করি। ও দিদা, তুমি কোথায় যাচ্ছো? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। ও দিদা, সন্ধে হচ্ছে তো, রাস্তাঘাট অন্ধকার হয়ে যাবে যে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। চুপ! খালি দাদু আর দাদু, আমার কাউকে দরকার নেই। তোরা থাক, তোদের দাদুকে নিয়ে আমি চললাম। দেখবো তোদের কে তালের বড়া করে দেয় আর কে তোদের গুড়ের মোয়া করে খাওয়ায়, দেখবো। ও দিদা, তুমি যেও না, শোনো না, একবার দাঁড়াও। না না না, আর থাকে? এই আমি যাচ্ছি, আর ফিরবো না। দিদা, ও দিদা, তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি সেটা তোদের গোপাল দাদু ভালো বলতে পারবে। আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, ওই দেখো, গোপাল গিন্নি এই ভর সন্ধেবেলায় চললো কোথায়? তুমি একটু ডেকে জিজ্ঞেস করো না। আর শোনো, জিজ্ঞেস করার সময় বারবার গলার হাতটা দেখাবে। ঠিক বলেছো, ওকে একটু রাগাতে হবে। অনেকদিন কাউকে রাগানো হয়নি। ও গোপাল গিন্নি, এই সন্ধেবেলায় যাচ্ছ কোথায়? ব্যাস যাচ্ছি একটা কাজে, দিল পিছু ডেকে। যত সব। ও মা, এই সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? ও বাবা, বলি হাত দিয়ে বারে বারে গলায় সোনার হারটা দেখাচ্ছে। এই পরশু কিনলাম। কেমন হয়েছে গো গোপাল গিন্নি? বলো। পয়সা দিয়ে যখন কিনেছেন তখন ভালো হতে বাধ্য। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল গিন্নি। হাড়ের কাজটা দেখো, কি সূক্ষ্ম কাজ। দেখো। এই সন্ধেবেলা না হাড়ের সূক্ষ্ম কাজটা ঠিক মতো দেখা গেল না। ওটা একদিন সময় করে আপনার বাড়ি গিয়ে দেখে আসবো। হ্যাঁ, এই আমার একটু তাড়া আছে।
গোপাল বাড়িতে আছে? কেন মন্ত্রী মশাই, আপনি কি যাবেন? যেতে পারেন, গিয়ে দেখে আসুন কেমন আছেন। চলি। বলি কথা না বললে চলছিল না। আমি তো কথা বলছিলাম, তোমার কি হলো? কথা বলে কি হলো? দিল তো মুখের মতো জবাব। তোর আনন্দটাই মাটি করে দিলে। তুমি না একটা কি জানো? গোপাল দাদু, দিদাকে দেখলাম। ও গোপাল দাদু, দিদিমা রাগ করে কোথায় গেল গো? কি করে বলি বলতো, তোরা কি দেখলি? তখন তো আমরা খেলছিলাম, সেই সময় দেখি দিদা খুব তাড়াতাড়ি হাঁটছে। আমরা সামনে গেলাম। ও দিদা, তুমি কোথায় যাচ্ছ? আপাতত যেদিকে দু চোখ যায় সেদিকে। একা একা যেও না, গোপাল দাদুকে সাথে নিয়ে যাও। চুপ! খালি দাদু আর দাদু, তোরা থাক, তোদের দাদুকে নিয়ে আমি চললাম। দিদা রেগে গেছে, রাগ ভাঙাতে হবে। তোমার কি হয়েছে? কেন রেগে আছো? কেন রেগে আছি আমাকে না জিজ্ঞেস করে তোদের দাদুর কাছে যা। হ্যাঁ, কি করে বলবো বলতো তোদের দিদা কোথায় গেল? ভেবেছিলাম রাগ কমলেই আবার ফিরে আসবে। না গো গোপাল দাদু, রাগ তো কমলাই না, উল্টে বেড়ে গেল। এবার কি করবে গোপাল দাদু? আর একটু দেখি বুঝলি, তারপর তোদের দিদিমাকে খুঁজতে যাব। কি যে করে না তোদের দিদা, এখন কি করছে কে জানে। বাবা রে, এই রাস্তাটা বেশ অন্ধকার। হ্যাঁ, বলি কি হবে? ফিরে যাব? না না না, কিছুতেই না। ফিরে গেলেই তো কথা শোনাবে। তোমার দৌড় বোঝা গেছে। আমি তো জানতাম আমার কাছেই ফিরে আসতেই হবে। গোপাল গিন্নি এত রাতে এখানে একা একা কি করছে? মনে হচ্ছে ওই রাগ করে বাড়ি থেকে চলে এসেছে। একটু খবর নিতে হবে তো। গোপাল বউ বলে কথা। বলছি, ও গোপাল বউ, ও গোপাল বউ। কে অন্ধকারে দাঁড়িয়ে ডাকছো? আমি ভোলা ময়রা গো। তা তুমি এই এত রাতে কোথায় যাচ্ছ? এই ভোলা ময়রা মানে তোর বন্ধু। সাহস নিয়ে কথা না বললে ভাববে আমি ভয় পেয়েছি। হ্যাঁ, সব কথা লগিয়ে দেবে। হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? ভয় পেয়েছো বুঝি? ভয়? কেন 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 ভয় পাবো? কেন কেন? তুই বাঘ না ভাল্লুক? এই রাতের বেলায় কোথায় যাচ্ছ? সাথে গোপাল নেই, তাই জিজ্ঞাসা করছিলাম। আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে আমি ওখানেই থাকবো। হ্যাঁ, আর গোপাল? এখানে নাতি নাতনি নিয়ে সুখে থাকবে। আমি চললাম। হ্যাঁ। সর্বনাশ! জঙ্গলের রাস্তার দিকে গোপাল বউ যাচ্ছে। ওদিকে রাস্তার খুব বিপদের। কি করি? পেছন পেছন যাব না গোপালকে কি খবর দেব? না, একদম একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না। আমি বরং ওর পেছন পেছন যাই। ওরে বাবা রে, কি বিকট ভাবে পেঁচা ডাকছে। না, খুব ভুল করে ফেলেছি। একা একা এই রাতে বেরোনোটা ঠিক হয়নি। ওই যে দূরে আগুন জ্বলছে, আর মানে সামনে কোনো গ্রাম আছে। হ্যাঁ, যাবো। ভাইরা, আজ আর ডাকাতি করতে যাব না। আজ দিনটা পুরো বিশ্রাম নেব। হ্যাঁ ওস্তাদ, কেউ আসছে। ভালোই হলো, যা পাওয়া যায় সেটাই নেব। এখান থেকে দেখি, দেখতেও পাবো আর শুনতেও পাবো। কে তুমি? আমি পদ বলে এখানে চলে এসেছি। হাতের গলায় কানে যা আছে সব ভালো মেয়ের মতো আমাদের হাতে দিয়ে দাও। হ্যাঁ, আমার সেই রকম কিছুই নেই। ওস্তাদ, মশালটা কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখি। মা, আর তুমি মহিলা। আমরা মহিলাদের শুধু বলি যা কিছু আছে সেটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের সত্যি কথা বলো। হ্যাঁ, এই আমার স্বামী খুব দরিদ্র। রাজসভায় কাজ করে বটে, কিন্তু এই মনে হয় তাল পুকুর।
ঘটি ডবে না। হ্যাঁ তার মানে রাজকর্মচারী, বাহ! তা কি নাম? বলি স্বামীর নাম তো নেওয়া যায় না, তবে সবাই ওকে খুব মান্যি করে। হ্যাঁ মহারাজ ওকে খুব ভালোবাসে, খুব খুব ভরসা করে। হ্যাঁ তুমি বা গোপাল ভাঁড়ের কথা বলছো না তো? হ্যাঁ আমি ওনার কথাই বলছি। হ্যাঁ আচ্ছা, অজান্তে খুব দামি জিনিস আমার হাতে এসে গেছে। গোপালের সাথে আমার অনেক হিসেব বাকি আছে। কি গো বলছি, চেনো নাকি আমার স্বামীকে? হ্যাঁ? হাড়ে হাড়ে চিনি। তোমার স্বামীর জন্য আমার এই দশা। হ্যাঁ আমার স্বামী কখনো কারো ক্ষতি করে না। হ্যাঁ আমার স্বামীকে যারা ভালোবাসে না তার মানে তারা খারাপ। হ্যাঁ ভালোই হয়েছে, তোমাকে আটকে রেখে গোপালের সাথে হিসেবটা ঠিক করে নেব। ওর জন্য যা হারিয়েছি তা সুদে আসলে আদায় করে নেব। রে, গোপাল বউয়ের তো খুব বিপদ। না 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 না, এবার এবার ওই চুপি চুপি গিয়ে গোপাল দাদাকে খবর দি। বলি তুমি কি গো, একটা অবলা মেয়েকে আটকে রাখবে? হ্যাঁ তবেই তো গোপালকে পাবো। হ্যাঁ হ্যাঁ, অবলাকে আটকে রেখে সবল গোপালকে ধরতে হবে যে। এই এই, গোপাল বউকে খাতির করে আমাদের কাছে যা আছে তা খেতে দে। হ্যাঁ হ্যাঁ, খেতে দে খেতে দে। রাগের মাথায় খুব খুব হঠকারি করে ফেলেছি। হ্যাঁ এবার কি করবো তাই ভাবছি। হ্যাঁ বলে ভয় পেয়েছি, ওটা তো বলা যাবে না। না না না, আমি গোপাল গিন্নি, আমিও এর শেষ দেখে ছাড়বো। আচ্ছা বলি, ও কি এতক্ষণে খবর পেয়েছে? হ্যাঁ না রে, এবার আমাদের বেরোতে হবে বুঝলি। আর চুপ করে বসে থাকলে চলবে না রে। তোদের দিদিমা নিজে বিপদে পড়লো আর তার সাথে আমাকেও বিপদে ফেললো। চলো গোপাল দাদু, আর দেরি করো না। পুটি ঠিক বলেছে, আমাদের এবার যেতে হবে। একটা লণ্ঠন জ্বালাতে হবে। আচ্ছা আমি চালাচ্ছি। গোপাল দাদা, ও ও গোপাল দাদা, আমি আমি দেখলাম। কি দেখলে? কাকে দেখলে? দেখলাম ওই গোপাল বউকে ওই ওই পশ্চিমের জঙ্গলের দিকে ওই ডাকাতদের হাতে পড়েছে। ডাকাত? সে কি গো? সেই সেই ডাকাত নাকি আবার তোমাকে চেনে। আজ আজ তার এই অবস্থা তোমার জন্য। কে? আমি কার পাকা ধানে মই দিয়েছি? না, মনে তো পড়ে না। মনে পড়েছে, মনে পড়েছে। এটা ওই বদমাস ভগবানের কীর্তি। ভগবানের জালিয়াতি ধরে ফেলেছিলাম বলে। যাই ভোলা, আমি যাই, তোমরা সবাই ঘরে যাও। কি বলছো তুমি গোপাল দাদা? তুমি সবার বিপদে দাঁড়াও আর আমি আমি তোমার এই বিপদে তোমাকে একা রেখে চলে যাব? হ্যাঁ গোপাল দাদু, আমরা সবাই তোমার সাথে যাব। তোমাকে একা রেখে যাব না। দিদার হাতে কত কি খেয়েছি, দিদা আমাদের কত ভালোবাসতো। আমরা যাবো গোপাল দাদু। চলো তাহলে। শোনো, যাওয়ার আগে ওই রান্নাঘর থেকে লঙ্কার গুঁড়ো, নুন, কাঠকয়লার গুঁড়ো আলাদা আলাদা করে মোড়োকে বেঁধে নিয়ে চলো, বুঝলে? আরো কয়েকটা জিনিস নিয়ে নেব। কাঁচা বেল এক ঝোলা ভর্তি। ভাই, এবার তো কাউকে পাঠাতে হবে। কোথায় যাব? গোপালকে খবর দিতে যে তার গিন্নি আমাদের কাছে গচ্ছিত আছে। আমি যাব। তুই গোপালের ঘর চিনিস? চিনি চিনি। তুই তাহলে বেরিয়ে যা। ঠিক আছে ওস্তাদ। আমার খবর যখন পাবে ও কি খুব রেগে যাবে? হ্যাঁ কে জানে। আমার ওকে এভাবে বিপদে ফেলার কোনো ইচ্ছে ছিল না। ও মাথাটাকে এবার একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা ঠান্ডা। ও যদি মহারাজ খবরটা পেত তবে খুব ভালো হতো। তা অবশ্য ঠিক, কিন্তু মহারাজকে খবর দিতে গেলে তো অনেক সময় নষ্ট হবে। তা অবশ্য ঠিক। আমাদের এখন এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয়। কি গো গোপাল দাদা,
এত রাতে সবাই মিলে কোথায় চলেছো? এই দেখো কি ভাগ্য আমার, তোমার সাথে দেখা হয়ে গেল। তুমি মহারাজকে একটু খবর দেবে, আমি খুব বিপদে পড়েছি বুঝলে। কি বিপদ গোপাল দাদা? ভগবান আমার গিন্নিকে অপহরণ করেছে। কি বলছো তুমি গোপাল দাদা? আমি দেখেই গোপাল দাদাকে খবর দিয়েছি, পশ্চিমের জঙ্গলের কাছে ওরা ডেরা বেঁধেছে। ঠিক আছে, তুমি কিছু ভেবো না। আরে ভালো লোকের ভাগ্যেই যত দুঃখ কষ্ট। যাই যাই, আমি মহারাজকে খবরটা দিয়ে দিই। রানীমা, রানীমা, কে কে ডাকে? দাসী রানীমা। প্রহরী মহারাজের সাথে দেখা করতে চাই, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? প্রহরীকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ। বলো বলো প্রহরী, কি খারাপ খবর আছে? মহারাজ, মহারাজ পশ্চিমের জঙ্গলে ভগবান ডেরা বেঁধেছে, আর ওই ভগবান গোপাল বউকে অপহরণ করেছে। সে কি? কি বলছো কি? যা বলছি একদম সঠিক বলছি। গোপাল আর ভোলা কতগুলো বাচ্চাদের নিয়ে ওই জঙ্গলে যাচ্ছে। কি বলছো প্রহরী? যাও যাও, কয়েকজনকে নিয়ে গোপালের পাশে দাঁড়াও। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি যাচ্ছি। গোপাল দাদু, এই রাস্তা দিয়ে চলো, এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। পুরকি ঠিক বলেছে, এইখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তাহলে চল। এবার চলো জঙ্গলের মধ্যে দিয়ে। এই পথ লক্ষ্য করে যেতে হবে। এই রাস্তাতেই চল। কি যেন আসছে মনে হচ্ছে, মনে হয় ডাকাত দলের কেউ ওই গোপালকে খবর দেওয়ার জন্য হয়তো যাচ্ছে। খবরদার। এই রে, মহারাজের কাছে খবর চলে গেছে। ওরে বাবা, এরা তো অনেকজন, আমি একা পারবো না। খবরদার, তুমি এখন আমাদের হাতে বন্দি। ভাই সব, ওকে এখানে এই গাছের ডালে পিচ মোড়া করে বেঁধে রাখো। সত্যি করে বলো, সত্যি করে বলো, তুমি ডাকাত দলের লোক? হ্যাঁ। আমাদের গোপাল দাদার গিন্নিকে তোমরা আটকে রেখেছো? আমাদের সর্দার আটকে রেখেছে। একে এই গাছের ডালে ভালো করে বাঁধো, তাড়াতাড়ি, যেন পালাতে না পারে। ওই দেখ, মশালের আলো জ্বলছে। শোন তোরা, এই অন্ধকারে ঘাপটি মেরে লুকিয়ে থাক জিনিসপত্র নিয়ে। আমি একটু আমার লক্ষ্য কেমন আছে দেখি। দেখি কাঁচা বেল একটা। এই নাও গোপাল দাদু, কাকে মারবে? ভগবানটাকে পেলে আগে মারব। লণ্ঠনটাকে একটু কম করে এই ঝোপের আড়ালে লুকিয়ে রাখ। আমি এগোলাম। সাবধানে। এতক্ষণে তোমার কর্তা খবর পেয়ে গেছে। এবারও আসবে আর আমি ওকে বন্দি করে রাখবো। কত শখ, তোমার শখ বলিহারি। ওর বুদ্ধির কাছে তুমি হালকা। হালকা কি ভারী এবার দেখবো। বাগে তো পেয়েছি। বাঘে পেয়েছো, বেশ ভালো। এবার বাঘে না খায়। কে বাঘ? গোপাল? নাই তো কি তুমি? তুমি হলে শিয়াল। হুক্কা হুয়া। দেখি আমার সেই লক্ষ্য এখনো আছে কিনা। 1 2 3। বাবা রে, বেল ছুড়ে কে মারলো? কে মারলো বেল? এর মারবে? আমাকে বাগে রাখতে গিয়ে তোমাকে বাঘে ধরলো। কে? ভগবান নাকি? এসো, নতুন একটা খেলা খেলি। বেল ছুঁড়ে বেল করি, কাঁচা বেল হাতে ধরি, ছুরিয়া মারিতে পারি, হইবে মাথায় বেল। এটাই হইল এখন গোপালের খেল। গোপাল, আমরা এসে গেছি। মহারাজ আমাদের পাঠিয়েছেন। বানর সেনা, ঝাঁপিয়ে পড়। লঙ্কা গুঁড়ো, নুন আর হাতে যা আছে তাই নিয়ে।
এসব কি করে হলো? একেই বলে ওস্তাদের মার শেষ রাতে। এই যে লঙ্কার গুঁড়ো ভগবান কাকার নাকে একটু গুজা দি। ওরে বাবা রে, এ তো নাকের জলে চোখের জলে অবস্থা। গোপাল বাবা বাঁচাও। আচ্ছা আচ্ছা, গোপাল। আচ্ছা ওরে বাবা রে, তার মধ্যে মাথায় বের পড়ছে। সবাইকে বাঁধো, কেউ যেন পালাতে না পারে। ওরে ওরে বাবা রে। না দেখি দেখি, রাগি রাগি মুখটা একটু ভালো করে দেখি। ভাগ্যি ভোলা দেখেছিল, নইলে তো এই নচ্ছার ভগবানের কাছে বন্দি থাকতে। আর ভুল করবো না গো, এবার আর নয় আরই। আর বলবে না তো, যাব বাপের বাড়ি। না 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 না, দেখলে তো, এই আমাকে ছাড়া তোমার কোনো গতি নেই। কি ঠিক বলেছি? ঠিক মানে এর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। ও ভোলা দাদা, রাগের মাথায় যদি কিছু বলে থাকি তাহলে কিছু মনে করো না। হ্যাঁ না 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 না, তবে কথা দিতে হবে আর কোনোদিন ওই রাগ করে রাতে বের হবে না। আর রাগই করবো না। হ্যাঁ, বেড়ালের আড়াই পা কথাটা জানা আছে তো? হরি, এইসব নচ্ছার গুলোকে কারাগারে দিয়ে দাও, আর মহারাজকে বলো বিপদ কেটে গেছে। ঠিক আছে গোপাল দাদা। জয় গোপাল দাদা জয়। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি 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 হলো রানী? তুমি এত তোলা কেন? কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমি এখন রাজসভায় যাব। মহারাজ, এইবারের বিবাহ বার্ষিকীতে আপনি যে সীতাহারটা বানিয়ে আমাকে উপহার দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে মহারাজ, চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি গেছে? তুমি নিশ্চিত? আমি নিশ্চিত মহারাজ, কারণ আমি ওটা উৎসবে অনুষ্ঠানে ছাড়া ব্যবহার করতাম না। আমি ওটা আমার সিন্ধুকে যত্ন করে রেখে দিতাম মহারাজ। এ তো খুব খারাপ খবর রানী। রাজবাড়ির মধ্যে থেকে সব থেকে বড় কথা, তোমার সিন্ধুক থেকে সীতাহার চুরি গেছে। এটা তো প্রশাসনিক ব্যর্থতা, এর সম্পূর্ণ দায়ভার আমার। না, আমি সভায় গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তুমি নিশ্চিন্ত থাকো। কি হলো মহারাজ, আপনার মুখটা থমথম করছে কেন? কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? হ্যাঁ, আর কি বলবো, কপাল আমার খুব খারাপ। রানীমার খুব প্রিয় একটা গহনা রানীমার সিন্ধুক থেকে চুরি হয়ে গেছে। কি বলছেন মহারাজ? এ তো ভয়ঙ্কর কথা, রাজবাড়িতেই চুরি। সেনাপতি, কাল রাজসভা পাহারায় কে ছিল? আগে মনোহর প্রহরী ছিল মন্ত্রী মশাই। মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমি চোর ধরে রানীমার গহনা রানীমার হাতে তুলে দেব। সেনাপতি, কাল যে প্রহরী রাজসভার পাহারায় ছিল তাকে ডাকো, আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি ওকে ডাকতে পাঠাচ্ছি। এই, কে আছো? ওই মনোহর প্রহরীকে ডেকে নিয়ে এসো তো। মন্ত্রী মশাই, আপনার কি মনে হয় চুরিটা কোনো বাইরের লোক করেছে? সেটাই তো তদন্ত করে বার করতে হবে। ওকে তো ডাকছি। এগুলো তোমার বিষয় নয় গোপাল, তোমার কাজ লোককে মনোরঞ্জন করা। তুমি সেটাই ভালো করে করো, কেমন? হ্যাঁ গোপাল, তুমি এই বিষয়ে কোনো কথা বলো না, এটা তো মন্ত্রীর কাজ। প্রণাম মহারাজ। প্রণাম সেনাপতি মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি জানো কাল রানীমার সিন্ধুক থেকে রানীমার বহুমূল্য গহনা কেউ চুরি করে নিয়ে গেছে? তুমি কাউকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেছো নাকি? না সেনাপতি মশাই, আমি সেই রকম কাউকেই ঘুরে বেড়াতে দেখিনি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। কিছুই তো বোঝা গেল না মন্ত্রী। মহারাজ, কিচ্ছু ভাববেন না, আমি তো তদন্তের ভার নিয়ে নিয়েছি নিজের হাতে। আমি রানীমার গহনা ঠিক বার করে দেব, কোনো চিন্তা নেই। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মহারাজ, গহনাটা কি?
সীতাহার রানীকে এই বছর বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলাম। আমার তো মনে হয় এই চুরি রাজবাড়ির ভেতরের লোক ছাড়া কেউ করেনি। ঠিক আছে, দেখা যাক। আজকের মতো সভা মুলতুবি করে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ। যথাজ্ঞা মহারাজ। এবার আমি আমার কাজ করব। আমরা তাহলে আজ আসি মহারাজ। ঠিক আছে। আমি সবার শেষে রাজপ্রাসাদের বাইরে যাব। শোনো, রাজবাড়ির কোনো কর্মচারী যেন এখন বাড়ির বাইরে বের হতে না পারে। মহারাজের হুকুম, তোমাদের জানিয়ে গেলাম। বিজ্ঞানী, একটু দাঁড়াও। কি হলো, আজ তুমি সবার শেষে বার হলে কেন? দরকার ছিল বিজ্ঞানী। আচ্ছা গোপাল, রাজার ঘরে চুরি, হ্যাঁ অবাক কাণ্ড বটে। আমরা তো ভয়ে মরি, কখন যে কি ঘটে। তোমার কোনো ভয় নেই সভাকবি, চোর কিন্তু রাজবাড়ির ভেতরেই ঘাপটি মেরে বসে। আমারও তাই মনে হয়, তুমি একদম সঠিক রাস্তায় যাচ্ছ। আমার কথা তো মহারাজ শুনবেন না, মন্ত্রীমশাই আমাকে বলতে দেবেন না। রানীমার সীতাহার চুরি গেছে সেই শুনে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি কি করতে চাও গোপাল? তাহলে শোনো। বুঝলাম গোপাল, তুমি একদম ঠিক ভেবেছ। আর সভাকবি, এইটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি যদি এর প্রচার করি তবে কিন্তু সন্দেহ হবে। হ্যাঁ, আমি বুঝে গেছি। আমার একটাই ভয়, বুঝলে, রাজবাড়ির মধ্যে থেকে যেন চোর চলে না যায়। আমি রানীমার সাথে এই বিষয়ে কথা বলবো, বুঝলে। কখন কথা বলবে? তোমরা তোমাদের ঘরে যাবে আর আমি যাব রাজবাড়ি। দাসী, কিছু বলছেন রানীমা? তুমি চমকে উঠলে কেন? আজ সকাল থেকে যা ঘটনা ঘটছে তাতে সবার মনের ওপর খুব চাপ পড়ছে রানীমা। জানি দাসী, কিন্তু একটা কথা কি জানো, সোনা হারানো বা চুরি যাওয়া খুব খারাপ লক্ষণ। জানি না কি অমঙ্গল ডেকে আনছে জীবনে। তুমি যাও দাসী, আমাকে একটু একা থাকতে দাও, যাও। যথা আজ্ঞা রানীমা। রানীমা জয় হোক। বলো প্রহরী, কি প্রয়োজন? রানীমা, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে চান। পাঠিয়ে দাও। আমার কেমন যেন মনে হচ্ছে, যদি আমার সীতাহারকে উদ্ধার করতে পারে তবে সেটা গোপাল। কিছু কথা ছিল রানীমা। বলো তুমি গোপাল। রানীমা, আমি আপনাকে কথা দিলাম, আপনার সীতাহার যে চুরি করেছে তাকে বামাল সমেত ধরে আপনার সামনে আনব। আমার তোমার উপর সেই বিশ্বাসটুকু আছে গোপাল। মহারাজ আমাকে এই তদন্ত থেকে সরে থাকতে বলেছেন, কিন্তু রানীমা, আপনার গহনা চুরি গেছে, এই ছেলে কিভাবে চুপ থাকবে বলুন তো? আমি অন্য পথ অবলম্বন করব। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমি মহারাজকে কিছু জানাবো না। আমার একটা অনুরোধ আছে রানীমা। বলো। মহারাজকে বলে শুধু একটা কাজ করান, রাজবাড়িতে যারা থাকে তারা যেন কেউ বাইরে না বেরোতে পারে। কেন, তোমার কি ধারণা এই কাজ রাজবাড়ির ভেতরের কারোর? হ্যাঁ রানীমা, তবে এই কথা যেন মহারাজ জানতে না পারেন। ঠিক আছে, আমি মহারাজকে আমার মতো করে বলবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুভরাত্রি রানীমা। আজকে হলো, এখনো এলো না? এত দেরি তো করে না। কি গো, আজ এত দেরি হলো যে? উমা, বলি কাঁধে ঝোলা কেন? কি আছে ঝোলা? ঝোলায় আছে চোর ধরার যন্ত্র, একটা গুপি যন্ত্র। চোর? কে চোর? কি চুরি হয়েছে? কোথায় চুরি হয়েছে? বলছি সব বলবো। অনেক কথা আছে গিন্নি, হাত মুখটা ধুয়ে আসি, তারপর কর্তা গিন্নি বসবো আজকে রোমাঞ্চকর গল্প বলতে। রাজবাড়ি থেকে চুরি, আমি ভাবতেই পারছি না রানী, কিছুতেই ভাবতে পারছি না। পাহারা বাড়ান মহারাজ,
আর একটা কথা ঘোষণা করে দিন, রাজবাড়ির মধ্যে যারা কাজ করে তারা যেন কিছুদিন বাইরে না যায়। সীতাহার পেয়ে গেলে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করবে। ঠিক আছে, তাই হবে। মন্ত্রীমশাই কি ভাবছেন? এই মন্ত্রীমশাইয়ের উপরে আমার বিন্দু মাত্র ভরসা নেই। না না না, মন্ত্রী বলেছে খুব তাড়াতাড়ি চোর ধরা পড়ে যাবে। হলেই ভালো। আচ্ছা, এই চুরি সম্পর্কে গোপালের কি মত? গোপাল অনেক কিছু বলতে এসেছিল, আমি গোপালকে কিছু বলার সুযোগ দিইনি। আচ্ছা, ও এই সম্পর্কে কি কথা বলবে বলো তো? শুধু শুধু কিছু সময় নষ্ট আর শক্তি ক্ষয়। বুঝলাম। এবার বুঝলে তো তোমাদের কি করতে হবে? বুঝেছি, আমাদের প্রচার করতে হবে। সত্যি বলি, তোমার কি বুদ্ধি? রানীমার পছন্দের সীতাহার নিয়ে চোর পালাবে অত সোজা? আচ্ছা, একটা কথা, এই যে তুমি রাজসভায় থাকবে না, তাতে মহারাজের সন্দেহ হবে না? আরে বাহ, তুমি দেখছি ঠিক আমার মতোই ভাবছো। এই তো, এই না হলে গোপালের গিন্নি। তুমি ঠিক ভেবেছো। আমিও কি করব ভেবে নিয়েছি। তুমি কি করবে গো? আমি এমন বিরক্ত করব যাতে করে মহারাজ বিরক্ত হয়ে আমাকে রাজসভা থেকে বার করে দেবে। ব্যাস, রাস্তা পরিষ্কার। কি বাবা রে বাবা, বলি সত্যি বুদ্ধি বটে তোমার। না, আমি কিন্তু রানীর কাছে মুখ দেখাতে পারছি না। ও মন্ত্রী, কিছু একটা করো। রানীমার প্রিয় হার রানীমার হাতে কবে আসবে আমরা প্রশাসনের কাছে জানতে চাই মহারাজ। তুমিও একজন রাজকর্মচারী গোপাল, এটা ভুলে যেও না। আমি রাজকর্মচারী, তবে খুব ছোটখাটো রাজকর্মচারী। আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি কারণ মহারাজের বাড়ি যদি সুরক্ষিত না হয় তবে সাধারণ মানুষের কি হবে? গোপাল একদম সঠিক কথা বলেছে। এই রে, এরা প্রশ্ন করছে, ওদেরকে চুপ করাতে হবে, চুপ করাতে হবে। গোপাল, তুমি কিন্তু এই রকম অবস্থায় এই ধরনের বিদ্রোহমূলক কাজ করতে পারো না। কথাটা তো মিথ্যে নয়, আমরা কি আদৌ সুরক্ষিত? মহারাজ, গোপাল কিরকম ভাবে কথা বলছে দেখুন। এখন এই সময় কোথায় একজোট হয়ে কাজ করতে হবে তা না, রাজসভার অন্দরে বসে লক্ষ্য পাচ্ছে। গোপাল, তোমাকে আমি সতর্ক করছি, তুমি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করো। মহারাজ, আমরা আতঙ্কিত। রাজবাড়ি সুরক্ষিত নয়, এটা ভাবতে হচ্ছে। আমরা আমাদের কথা কোথায় জানাবো বলুন? আমরা কোথায় জানাবো? গোপাল, এবার চুপ করো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। মহারাজ, আমার প্রশ্নটা মন্ত্রীমশাইয়ের কাছে। মন্ত্রীমশাই তো তদন্ত করছেন রানীমার সীতাহার চুরির বিষয়টা। আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না? না, তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিচ্ছু জানাবো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। না, তা বললে তো হবে না মন্ত্রীমশাই। আমরা রাজকর্মচারী, সে যেরকম কর্মচারী হই না কেন। গোপাল, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে। আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব। দিন না, আমি তো চাই আমাকে শাস্তি দেবেন, আমাকে বরখাস্ত করবেন। তবেই তো খেলাটা জমবে। চরম শাস্তি দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চরম শাস্তি দেব। তোমাকে আমি চিরজীবনের মতো এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। কি মুশকিল, আমার অপরাধটা কি জানতে চাওয়া, প্রশ্ন করা? তাহলে কাল থেকে আমি সারা রাজ্যে সবাইকে বলে বেড়াবো যে এই রাজ্যে জানতে চাওয়া, প্রশ্ন করা অপরাধ। এই সুযোগে গোপালকে রাজ্য ছাড়া করতে হবে। মহারাজ, গোপাল রাজদ্রোহী। আমার মনে হয় গোপালকে এখনই এই রাজ্য থেকে বহিষ্কার করা উচিত। তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালকে এই মুহূর্তেই আমি এই কৃষ্ণনগর থেকে বিতাড়িত করলাম। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম। আমার পরিকল্পনা একদম সঠিক। তাহলে কাল থেকে গোপাল অন্য বেশে। ঠিক আছে, লঘু পাপে গুরুদণ্ড নিয়ে আমি চিরকালের মতো কৃষ্ণনগর ছাড়লাম। বিদায়। ভালোই হলো, পুটিদের সাথে দেখা হয়ে গেল। কাল তো ওদের সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। গোপাল দাদু, তোদের দেখে এখানে চলে এলাম। তুমি এখন বাড়ি ফিরছো এত তাড়াতাড়ি? আর কি করব বল, রাজসভার কাজটা আমার চলে গেল রে। মহারাজ আমাকে তাড়িয়ে দিলেন। তাহলে এখন থেকে তুমি কি করবে গোপাল দাদু? কিছু একটা তো করতে হবে। চল বাড়ি, ওখানে বসে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। ঠিক আছে, তাই হবে, চলো তবে।
বাহ, হয়েছে বেশ ভালো। কাটবে আধার, আসবে আলো। গণৎকারের গণনা সারা হবে, আনন্দেতে মেতে উঠবো সবে। আমি এখন যাই মহারাজের কাছে, তাকে অনেক কথা বলার আছে। আহ, অনেকগুলো দিন হয়ে গেল মন্ত্রী, কিন্তু চুরির তো কোনো কিনারা হলো না। আমি যে রানীর কাছে মুখ দেখাতে পারছি না, এদিকে একটার পর একটা দিন চলে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি মহারাজ। চেষ্টা সে তো গত কয়েকদিন ধরেই করছো, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? এখন তো মনে হচ্ছে গোপালকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছি। ও যে কোথায় গেল, ঘরেতেও নেই। থাকবে কি করে? আপনারা তো দুজনে গোপালকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিলেন। উরি বাবা, কি ক্ষমতা! আমি হলাম অবাক। তুমি আবার কিসে অবাক হলে সভাকবি? গাছতলায় এক গণৎকার বসেছে, সে যা বলছে যাচ্ছে মিলে। 3-4 আম পেড়ে দিচ্ছে একটা মাত্র ঢিলে।